দেখে নেব খেলার সময় শিরোনাম। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে 5 মে শুরু টাইগারদের অনুশীলন ক্যাম্প, চলবে 10 দিন। স্পিন বোলিং কোচ হিসেবে থাকছেন মুশতাক আহমেদ। ডিপিএল এর অলিখিত ফাইনালে আবাহনীর মুখোমুখি হবে মোহামেডান। হৃদয়ের শূন্যতা ভুলতে দলগত চেষ্টায় ঢাকা ডার্বি জয়ের লক্ষ্য, হ্যাট্রিক শিরোপায় চোখ আকাশী নীলদের। বিসিবির গুরুত্বপূর্ণ সভাকাল, টাইগারদের নতুন অধিনায়ক, নির্বাচক ও পেস বোলিং কোচ সহ গুরুত্ব পাবে নানা বিষয়। বার্ষিক বাজেট নিয়ে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এবং ফেডারেশন কাপ ফুটবলের স্থগিত হওয়া ফাইনালের বাকি অংশ নিষ্পত্তি হবে মঙ্গলবার। শিরোপা জয়ে আপোষহীন বসুন্ধরা ও ঢাকা আবাহনী। টিকিট ছাড়াই খেলা দেখতে পারবেন দর্শক। তাইজুলের 16তম টেস্ট ফাইফারে সাগরিকায় এগিয়ে থেকে প্রথম দিন শেষ করল বাংলাদেশ। 9 উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ 226 রান। তাইজুলের 5 উইকেট বাদে 2 উইকেট নিয়েছেন নাইম হাসান। আর অভিষিক্ত তানজিম সাকিবের শিকার একটি। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুনের ম্যাচ রিপোর্ট। 2 উইকেটেই 177। জিম্বাবুয়ের এমন অবস্থা যখন চোখ রাঙানি দেয়, তখন সাগরিকায় হালকা মেঘ। এরপরেই তাইজুল নাইমের ঘূর্ণিপাকে ব্যাটিং ধস অতিথিদের। 3 পরিবর্তন নিয়ে নামা বাংলাদেশ ভাগ্য বদলের আশায় নামে চট্টগ্রামে। টস ভাগ্য পক্ষে না আসায় ফ্ল্যাট উইকেটে আগে ফিল্ডিং নিয়েই সন্তুষ্ট থাকতে হয় শান্তর দলের। পিচের আচরণ বুঝে 8ম ওভারেই স্পিনার নিয়ে আসেন শান্ত। মিরাজের দ্বিতীয় বলেই সুযোগ ছিল, তবে বেন কারেনের সহজ ক্যাচ হাতছাড়া করেন স্লিপে দাঁড়ানো সাদমান। যদিও সেই আক্ষেপ বাড়েনি বেশি। 11তম ওভারেই প্রথম শিকার অভিষিক্ত সাকিবের। এরপর তাইজুল 2 ওপেনারকে ফিরিয়ে সেশন পার বাংলাদেশের। দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। শন উইলিয়ামস আর নিক উইলসের 90 রানের জুটি। চট্টলার গরমের কাছে হার মেনে উঠে যান উইলস। সেখান থেকেই ম্যাচে ফেরে স্বাগতিকরা। শুরুটা করেন নাইম হাসান। জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিনকে পরাস্ত করেন দারুণ এক টার্নে। এরপর 1 রানের ব্যবধানে ফেরান 67 করা অভিজ্ঞ শন উইলিয়ামসকে। অবশ্য এই উইকেটে কৃতিত্ব পাবেন ডেবুটেন্ট তানজিম সাকিবও। ওয়াইল্ডিশ ফাইন লেগে দারুণ এক ক্যাচ তালুবন্দি করেন তিনি। এরপর নাইম তাইজুল শো 40 রানের ব্যবধানে হারায় 7 উইকেট। তাইজুলের 16তম ফাইফার, জিম্বাবুয়ের বিপক্ষে 5ম। তবে শেষ বেলায় অল আউট হয়নি সফররতরা। দিন শেষ করেছে 1 উইকেট হাতে নিয়ে। নিজের 16তম টেস্ট ফাইফারে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন তাইজুল। সেই সাথে দায়িত্বটা তুলে দিলেন টপ অর্ডার ব্যাটারদের কাঁধে। কারণ সাম্প্রতিক সময়ে যে পারফরমেন্স, তাতে এই স্কোরের সামনে দারুণ কিছু করতে হলে দায়িত্ব নিতে হবে টপ অর্ডার ব্যাটারদের। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে 5 উইকেট নিয়ে সিলেট টেস্টের আক্ষেপ ঘুচিয়েছেন তাইজুল ইসলাম। তবে ক্যারিয়ারের 16তম ফাইফার তোলার দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাইজুলকে বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ক্রিকেটার বলেছেন তামিম ইকবাল। এ নিয়ে একমত তাইজুল নিজেও। এদিকে ব্যর্থতা ভুলে দ্বিতীয় টেস্টে দল ভালো কিছু করবে বলে বিশ্বাস টাইগার স্পিনারের। একটা ম্যাচ দেখে যারা ক্রিটিসিজম করে, আমার মনে হয় না তারা খেলা বোঝে। ঠিকই বলেছেন তাইজুল ইসলাম। এক ম্যাচ দেখেই কাউকে ক্রিটিসাইজ করা ঠিক না। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে যা করেছিল টাইগাররা, তার যতই সমালোচনা করুক তা হয়তো কমই হয়ে যাবে। মুশফিক তাইজুলদের অভিজ্ঞতা রীতিমতো ধুলোয় মিশিয়ে দিয়েছেন তরুণ বেনেট ও পেসার মুজরাবানি। চট্টগ্রাম টেস্টের বাংলাদেশের শুরুটা হয়নি সুখকর, যদিও দিন শেষে চালকের আসনে শান্ত বাহিনী। সেখান থেকেই প্রথম ম্যাচের ব্যর্থতার জবাব দেওয়ার অপেক্ষায় তাইজুল। তারা অনেক ভালো টিম, কন্ডিশন আমাদের সেই হিসাব করলে দেখা যাচ্ছে। আর আমরা আজকে যেভাবে কামব্যাক করছি আলহামদুলিল্লাহ, যারা ধারাবাহিক আছে তারা রান করতে থাক, বা যারা 1 ম্যাচ ধরে রান করতে পারতেছে না তারা রান করুক। তো আসলে আলটিমেটলি ক্রিকেট খেলাটা রানের খেলা। তো ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। সিলেটে হতাশায় ডোবা তাইজুল চট্টগ্রামে ফিরেছেন স্বরূপে। তুলেছেন ক্যারিয়ারের 16তম টেস্ট ফাইফার। কিছুটা কমেছে তার প্রথম টেস্টের আক্ষেপ। যদিও এখন পর্যন্ত 53 টেস্টে 224 উইকেট নেওয়া তাইজুল তবুও নিজেকে ভাবছেন আন্ডাররেটেড। সিলেটে যেভাবে আমি বোলিং করছি, অবশ্যই এটা আমার একটা প্লেয়ারের জন্য ভালো জিনিস না। এতগুলো টেস্ট খেলার পরে এরকম বোলিং
তারপরে কামব্যাক করছি, আসলে এটা একটা ভালো লাগার বিষয়। হ্যাঁ, আমার কাছেও এটা মনে হয়, কারণ এটা আপনারাও হয়তো ভালো জানেন, প্লেয়ারদের জীবনে সত্যি কথা বলতে কি স্যাটিসফ্যাকশন জিনিসটা আসে না যতক্ষণ না আমি অনেক দূর যাইতে পারবো। তো আমার ক্ষেত্রে যে আমি চেষ্টা করবো যে যত দূর জায়গা। এক সিরিজ পর দলে ফিরে এদিন তাইজুলের সঙ্গে নাইম ইসলামও দিয়েছেন আস্থার প্রতিদান। দুই স্পিনারের ঘূর্ণিঝড়ে 40 রানের ব্যবধানে 7 উইকেট হারায় জিম্বাবুয়ে। নাইমকে প্রশংসায় ভাসিয়েছেন তাইজুলও, সঙ্গে সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন বোলারদের কৃতিত্ব দেওয়ার কথাটাও। একটা প্লেয়ার যখন অনেক দিন পরে ম্যাচ খেলে, পরপর ম্যাচ খেলে, তার জন্য পারফর্ম করাটা ডিফিকাল্ট। সেই জায়গা থেকে বলবো যে নাইম টিমকে অনেক বড় হেল্প করছে এবং খুবই ভালো একটা সময় 2টা ব্রেক থ্রু দিছে, যেটা আমাদের টিমকে অনেক হেল্প করছে। আমরা যে ভালো বল করছি এই ক্রেডিটটা আমাদের দিতে যাচ্ছেন না, আলটিমেটলি ওরা কিন্তু পার্টনারশিপ করছিল, আমরা তো কামব্যাক করছি। দিন শেষে এখনও 1 উইকেটে টিকে আছে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনে ব্যাটারদের দিকে চেয়ে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ। এদিকে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে 5 মে থেকে শুরু হবে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প, চলবে 10 দিন। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে দুবাই আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজের সম্ভাব্য তারিখ 18 আর 20 মে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে না থাকলেও পাকিস্তান সিরিজে টাইগারদের স্পিন বোলিং কোচ হিসেবে থাকবেন মুশতাক আহমেদ। মাঠের পারফরমেন্স যেমনই হোক না কেন, যেন দম ফেলার জো নেই টাইগারদের। টানা ম্যাচ, একটার পর একটা সিরিজ। চলমান সাগরিকা টেস্ট শেষে শুরু পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের প্রস্তুতি। আগামী বছর ফেব্রুয়ারিতে ভারত আর শ্রীলঙ্কায় বসবে টি-20 বিশ্বকাপের 10ম আসর, যে টুর্নামেন্টের জন্য বেশ আটসাট বেঁধেই নামছে বিসিবি। 21 মে থেকে 4 জুন মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ। ফয়সালাবাদে 2 আর লাহোরে হবে সিরিজের বাকি 3 ম্যাচ, যার জন্য টাইগারদের ক্যাম্প শুরু 5 মে। আবহাওয়া আর ভ্রমণ ধকলের কথা বিবেচনায় গোটা ক্যাম্পই হবে ঢাকাতে, যেখানে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং 3 বিভাগেই হবে আলাদা কাজ। জিম্বাবুয়ে সিরিজে না থাকলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজে স্পিনিং বোলিং কোচ হিসেবে থাকছেন মুশতাক আহমেদ। তবে পিএসএল এর দল পেশোয়ার জালমির কোচ হিসেবে থাকায় টাইগারদের কন্ডিশনিং ক্যাম্পে পাওয়া যাবে না তাকে। পাকিস্তান সিরিজে নতুন পেস বোলিং কোচ পেতে পারে টাইগাররা, যে দৌড়ে সবচাইতে এগিয়ে শন টেইট। এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে দুবাইয়ে আমিরাতের বিপক্ষে একটি 2 ম্যাচের টি-20 সিরিজের ব্যাপারে একমত 2 বোর্ড। সেই সিরিজের সম্ভাব্য তারিখ 18 আর 20 মে। এদিকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত না হলেও জানা গেছে পাকিস্তানের বিপক্ষে ঢাকায় 3 ম্যাচের ফিরতি টি-20 সিরিজের দিনক্ষণ 20, 22 আর 24 জুলাই মাঠে গড়াবে, যা আছে শ্রীলঙ্কা আর ভারতের বিপক্ষে 6টি টি-20 ম্যাচ। আসন্ন এশিয়া কাপ হবে টি-20 ফরম্যাটে। সব মিলিয়ে বিশ্বকাপের আগে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তাই ব্যস্ত সময় পার করবে টাইগাররা। মাহবুব রিমন, সময় সংবাদ। এবার ঢাকা প্রিমিয়ার লিগের খবর। দেশের ক্লাব ক্রিকেটের সবচাইতে হাই ভোল্টেজ ম্যাচ মঙ্গলবার মর্যাদার ঢাকা ডার্বিতে মুখোমুখি 2 চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী আর মোহামেডান, যে ম্যাচেই নির্ধারণ হবে 2024-25 মৌসুমের ডিপিএল শিরোপা। তবে ম্যাচ ডের আগের দিন 2 দলের অনুশীলনেই বাগড়া দিয়েছে বৈশাখের বৃষ্টি। বাহ্যিক কোনো চাপ নয়, আকাশী নীলদের পুরো মনোযোগ মাঠের খেলায়। অন্যদিকে তাওহিদ হৃদয়কে মিস করলেও একটা দল হয়ে খেলে প্রায় 1.5 দশক পর ঢাকা লিগের শিরোপা পুনরুদ্ধার করতে চায় মোহামেডান। মিরপুরে ম্যাচ শুরু সকাল 9টায়। এক শিবিরে আনন্দ, অন্যখানে দুশ্চিন্তা। লক্ষ্য এক, অভিন্ন শিরোপার বার্তা। আবাহনীর 24 নাকি মোহামেডানের 10? চিরচেনা সেই আকাশে নীল উৎসব নাকি বিতর্ককে পাশ কাটিয়ে মতিঝিলের বাজিমাত? সাম্প্রতিক বছরের বিবেচনায় দেশের ঘরোয়া ক্রিকেটের সবচাইতে হাই ভোল্টেজ ম্যাচ। শিরোপা, মর্যাদা, অহম, যে ম্যাচের মূল্য মাপা যাবে না কোনো নীতিতেই। লিগ জুড়ে পয়েন্ট টেবিলে রাজ করেছে আবাহনী। গ্রুপ পর্বে যে হেরেছে 2 ম্যাচে, তার একটা এই মোহামেডানের বিপক্ষে। ঢাকা লিগের বাইলস বলছে রান রেট নয়, শিরোপার নিষ্পত্তি হয় হেড টু হেডে। তাই তো 2 পয়েন্ট এগিয়ে থাকলেও শিরোপা ধরে রাখতে জিততেই হবে আকাশী নীলদের। চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলাম বা লিগ শুরু করেছিলাম, এখন সেই লক্ষ্যের লাস্ট স্টেপ। প্লেয়াররাও এক্সাইটেড, দিনটা কখন আসবে, কখন খেলা শুরু হবে এবং দিন শেষে 4:30-5টার সময় কখন ট্রফিটা হাতে নেবে। সো চ্যাম্পিয়নশিপের জন্য আমাদের প্রতিটা প্লেয়ারের ভিতরে কাজ করেছে। আবাহনীর স্বস্তির নাম ব্যাটিং অর্ডার। কমল, ইমন, জিসান, মিথুন, মোসাদ্দেক। সেই তুলনায় বোলিং ইউনিট করপর্তা। হান্নান সরকারের ইতিহাস গড়ার পথে যা হতে পারে প্রতিবন্ধকতা, বড় চ্যালেঞ্জ তাই রিপন, মৃত্যুঞ্জয়দের। বাজেটের একটা স্বল্পতা রয়েছে, প্রেক্ষাপটও চেঞ্জ হয়েছে, অনেকেই
ট্রাস্টের জায়গা থেকে ভয় পাচ্ছিল পেমেন্ট ইস্যু বা বিভিন্ন ইস্যু নিয়ে, বাট বাজেট কম, কিন্তু বাজেটে কিভাবে সবাইকে স্যাটিসফাইড করা যায় সেটা এনশিওর করা হয়েছে। অন্যদিকে অসুস্থতায় নিয়মিত অধিনায়ক তামিম নেই, নিষেধাজ্ঞায় নেই ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়ের ইস্যুতে জল গড়িয়েছে বহু দূরে। তাকে পেতে ম্যাচটির আগের দিনও বিসিবিতে ধর্ণা দিয়েছে মোহামেডান, তবে বোর্ড এই দফায় অবিচল। বৃষ্টিতে করা যায়নি পূর্ণ অনুশীলন, গাগরমের ফুটবলেই তাই দলটি কাটিয়েছে সময়। আবাহনী মোহামেডান সবসময় গরম খেলা হয়, সবসময় একটু উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়। মিডল অর্ডার ও যখন খেলে তখন এমন একটা সিচুয়েশন থাকে আমাদের, অনেক সময় খারাপ অনেক সময় ভালো, তো ও থাকাটা খুবই দরকার ছিল। যেহেতু খেলবে না সেহেতু খুবই মিস করবো, আমাদের টিম খুব মিস করবো ওকে। হাই ভোল্টেজ এই ম্যাচে আছে বৃষ্টির শঙ্কা, খেলা না হলে অবশ্য শিরোপা উঠবে আবাহনীর হাতেই। ম্যাচ পরিচালনায় ফিল্ড আম্পায়ার তানভীর আর মুর্শেদ আলী খান সুমন, ম্যাচ রেফারি সেলিম শাহেদ আর টিভি আম্পায়ার মনিরুজ্জামান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। মঙ্গলবার বসতে যাচ্ছে বিসিবির গুরুত্বপূর্ণ সভা। টাইগারদের নতুন অধিনায়ক, নির্বাচক ও পেস বোলিং কোচ সহ নানা বিষয় নিয়ে সিদ্ধান্ত আসতে পারে এই সভায়। প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তটাও হতে পারে এদিন। এছাড়া গুরুত্ব পাবে সাম্প্রতিক সময়ে বিসিবিতে ঘটে যাওয়া নানা অনাকাঙ্ক্ষিত ঘটনাও। সভাপতির আর্থিক অনিয়ম নিয়ে কানাঘুষা, বিসিবিতে দুদকের হানা, দলের পারফরমেন্সের মতো বোর্ডের নানা ইস্যু নিয়ে হচ্ছে সমালোচনা। এসবের মাঝেই বসতে যাচ্ছে বিসিবির স্থগিত হওয়া সভা। সিদ্ধান্ত আসবে একাধিক গুরুত্বপূর্ণ এজেন্ডার। গেল 24 মার্চ হওয়ার কথা ছিল বিসিবির 19তম সভা, তবে তামিম ইকবালের হঠাৎ অসুস্থতায় ভেস্তে যায় বোর্ডের সব পরিকল্পনা। 18 বছর পর মোহামেডান আবাহনীর ডিপিএল শিরোপা নিষ্পত্তির হাই ভোল্টেজ ম্যাচের দিনই বসবে সেই সভা। এর একদিন আগে অবশ্য জরুরি ভার্চুয়াল সভা ডেকেছে ফারুক আহমেদের বোর্ড। বার্ষিক বাজেট ও আর্থিক কৌশল নিয়ে হয়েছে আলোচনা। এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে এদিন। শান্তর পর নতুন নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত আসার কথা ছিল স্থগিত হওয়া 19তম বোর্ড সভায়। টি-20-র দায়িত্বে লিটন দাসের নামটাই শোনা যাচ্ছে জোরে সোরে। টেস্টে মিরাজকে নিয়ে আলোচনা থাকলেও শান্তকেই নাকি যোগ্য ভাবছে বিসিবি। ওয়ানডেতেও বোর্ডের চয়েস শান্ত। তবে এই সভা শেষেই জানা যাবে কে পাচ্ছেন কোন ফরম্যাটের দায়িত্ব। সেদিন 19তম বোর্ড সভায় স্থগিত হলেও 2027 সাল পর্যন্ত মেয়াদ বেড়েছে হেড কোচ ফিল সিমন্সের। মুস্তাক আহমেদও থাকছেন 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। এদিন চূড়ান্ত ঘোষণা আসতে পারে পেস বোলিং কোচের ব্যাপারে। তাসকিন মুস্তাফিজদের দায়িত্ব নেওয়ার দৌড়ে এগিয়ে আছেন ওমর গুল ও শন টেইট। তবে বিশ্বকাপ জয়ী অজি পেসারের দিকেই নাকি চোখ বিসিবির। নির্বাচকের পদ ছেড়ে কোচিংকে বেছে নিয়েছেন হান্নান সরকার। তার ফাঁকা জায়গায় শোনা যাচ্ছে সাবেক বয়স ভিত্তিক ও বর্তমান নারীদের প্রধান নির্বাচক সাজ্জাদুল হক শিপনের নাম। এদিকে এবারের বিপিএল জন্ম দিয়েছে নানা বিতর্কের। সবচেয়ে বেশি আলোচনা পারিশ্রমিক ইস্যু। এখনো পুরো অর্থ বুঝে পাননি অনেকে। এর মাঝে ডিপিএল নিয়েও উঠেছে এমন অভিযোগ। এসবও গুরুত্ব পাবে বিসিবির এই সভায়। ঘরোয়া নতুন ক্যালেন্ডার নিয়েও হবে আলোচনা। বিসিএল দিয়েই শুরু হবে নতুন মৌসুম। এছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন বাড়ানোর বিষয়েও আসবে আনুষ্ঠানিক ঘোষণা। তামিম হোসেন, সময় সংবাদ। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেট ব্যবহার করে কতটা সম্পদশালী হয়েছেন তার খোঁজ শুরু করেছে দুদক। ক্রিকেট সংশ্লিষ্ট 27 ধরনের নথি তলব করে চিঠি দেওয়া হয়েছে বিসিবিতে। এদিকে প্রায় 1000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়ে রাজশাহীর সাবেক এমপি এনামুল হক দম্পতির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল নাজমুল হাসান পাপনের। দুদকের কাছে অভিযোগ রয়েছে বোর্ডের একসময়ের প্রভাবশালী সাবেক এই সভাপতি শুধুমাত্র ক্রিকেটকেই ব্যবহার করে হাতিয়ে নিয়েছেন 1000 কোটি টাকা। পাপনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি ক্রিকেট বোর্ডের দায়িত্ব থাকাকালে দুর্নীতিও খুঁজছে দুদক। এবার পূর্বাঞ্চলে স্টেডিয়াম নির্মাণ, বিপিএল এর খরচ, বিদেশি কোচ নিয়োগের খরচ, আইসিসির মেগা আসরের খরচ সহ দুর্নীতির তথ্য পেতে 27 ধরনের নথি তলব করে বিসিবিকে চিঠি দিয়েছে দুদক। আগামী 7 কার্যদিবসের মধ্যে নথিপত্র সরবরাহ করতে বলা হয়েছে। এদিকে প্রায় 26 কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় 2500 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য ইনামুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়েছে এবং গত সালেই
উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ভুয়া প্রকল্পের নামে ক্ষুদ্র ঋণের 200 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাবেক সচিব ও উদ্যাপন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহিরকান্তি সহ 15 জনকে আসামি করে 6 মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। তার ছোট ভাই পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি বনোজ কুমার মজুমদারের বিরুদ্ধেও অনুসন্ধান করছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান সুপার লিগে অভিষেকের অপেক্ষায় নাহিদ রানা অনুশীলনে খাম ছড়িয়েছেন টাইগার স্পিডস্টার। তাকে নিয়ে কৌতূহল রয়েছে পাকিস্তানি ক্রিকেট ফ্যানদের মাঝে। বাংলাদেশি পেসারের প্র্যাকটিস সেশনের ছবি অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে পেশোয়ার জালমি। পেহেলগামের ঘটনা নাড়িয়ে দিচ্ছে দক্ষিণ এশিয়াকে। রাজনীতি, কূটনীতি তো বটেই, ক্রিকেটেও পড়েছে প্রভাব। অনেকের মতেই আইপিএল, পিএসএলে এবার ভিউয়ারশিপ কমে যাওয়ার বড় কারণ পেহেলগাম হামলা। সেটা না হলে বাংলাদেশি দর্শকদের বেশ কৌতূহল ছিল এবারের পাকিস্তান সুপার লিগ নিয়ে। রিশাদ হোসেন খেলে ফেলেছেন বেশ কিছু ম্যাচ, তবে সবার আগ্রহের কেন্দ্রে নাহিদ রানার বিদেশি লিগে অভিষেক। জিম্বাবুয়ের বিপক্ষে একটা টেস্টে খেলে পাকিস্তানে যাবেন নাহিদ, এটা নির্ধারিত ছিল আগেই। তবে সিলেটে টাইগার এক্সপ্রেস অতটা ত্রাস ছড়াতে পারেননি। তার গতি বেশ ভালোভাবে সামাল দিয়েছে জিম্বাবুয়ানরা। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের কাছে ম্যাচ হারের তিক্ততা নিয়ে পাকিস্তানে গেছেন রানা। রেড বলের হতাশা হোয়াইট বলে ঘোচাতে মরিয়া তিনি। ক্যারিয়ারের ফার্স্ট ফরেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ইমপ্রেশন ক্রিয়েট করতে পারলে ডাক পাবেন আরও অনেক জায়গা থেকে, সেটা তো জানা আছেই। তাই খেলায় নামার আগে ঝালিয়ে নিচ্ছেন নিজেকে। পিএসএলে পেশোয়ার জালমিতে খেলছেন নাহিদ রানা, যে দলের অধিনায়ক বাবর আজম। পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক নিজে আছেন অফ ফর্মে, তার দল জালমিও ধুঁকছে। 6 ম্যাচে মাত্র 2 জয় পাওয়া দলটা সুদিন ফেরাতে মরিয়া। নাহিদ হতে পারেন বোলিং ডিপার্টমেন্টে বাবরের তুরুপের তাস। যদিও পাকিস্তানে পৌঁছেই সেদিনের ম্যাচটা স্বাভাবিকভাবেই মিস করেছেন রানা, তবে তিনি যে ভালোভাবেই আছেন ম্যানেজমেন্টের বিবেচনায় তা বোঝা যায়। টাইগার পেস সেন্সেশনকে ওয়েলকাম জানাতে কার্পণ্য করেনি তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাদাভাবে বাংলাদেশি 150 কিলোমিটার ম্যানের প্রথম অনুশীলনের ছবি পোস্ট করেছে পেশোয়ার জালমি। এই পাকিস্তানি তারকা খ্যাতি পেয়েছিলেন। পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইট ওয়াশে বিরাট ভূমিকা রেখেছিলেন। লাকি কান্ট্রিতে আরও একবার বল হাতে আগুন ধরিয়ে দেবেন নাহিদ রানা, আশায় ফ্যানরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। দেশের ফুটবলে বইছে প্রবাসী ফুটবলারদের জোয়ার। এক হামজা চৌধুরীকে নিয়ে উন্মাদনার পর এবার আরও এক নতুন ট্যালেন্টের অপেক্ষায় বাংলাদেশ। কানাডা প্রবাসী সামিত সোমকে নিয়ে ইতোমধ্যেই আগ্রহ তুঙ্গে ফুটবল ভক্তদের। এখন শুধু অপেক্ষা তাকে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে দেখার। তবে এখনও বাংলাদেশি পাসপোর্ট হাতে পাননি সামিত সোম। 2রা মে কানাডায় অবস্থিত বাংলাদেশি হাইকমিশনে পাসপোর্টের জন্য বায়োমেট্রিক দিতে যাওয়ার কথা রয়েছে তার। সেই ডকুমেন্টস হাতে পেলেই কেবল ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আবেদন করতে পারবে বাফুফে। উনি আমাকে লাস্ট যেটা বলেছেন 1 অথবা 2 তারিখে হয়তো আমাদের কনসুলে যেতে পারবে টরন্টোতে। তো উনি যাওয়ার সাথে সাথেই একদিনের ভিতরে যাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ, 1 to 2 days ম্যাক্সিমাম। সো আমাদের তরফ থেকে এখান থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কনসুল ইজ ফুললি রেডি অ্যান্ড ওয়েটিং ফর হিম। কনসুল থেকে অলরেডি তাকে যোগাযোগ করা হয়েছে। কনসুল থেকে আমাদেরকে তার অনলাইন ফর্মও পাঠিয়ে দেওয়া হচ্ছে, যেটা আমাদের দপ্তর ইতিমধ্যে কাজ করে জমা দিয়ে দেবে এনি টাইম, মানে তার অ্যাপয়েন্টমেন্টটা লক হওয়ার পরপরই। সো উই আর অ্যাকচুয়ালি ওয়েটিং ফর হিম। উনি যখনই আমাদের সময় দেবে তখনই আমাদের কাজ করবে, আমাদের গ্রাউন্ড ওয়ার্ক করা শেষ। এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে টিকিট নিয়ে তুমুল আগ্রহ ফুটবল ভক্তদের, আর সেজন্য অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্ত বাফুফের। সিদ্ধান্ত নিলাম যে আমরা খুব শিগগিরই একটি এলওআই কল করব, যাতে বাংলাদেশের প্রতিষ্ঠিত অনলাইন প্ল্যাটফর্ম যারা আছে তারা যেন তাদের প্রেজেন্টেশনটা আমাদেরকে দেয়, এবং সেখান থেকে আমাদের ইচ্ছা আছে আগামী 10 দিনের ভিতরে আমরা অ্যাটলিস্ট কোন প্ল্যাটফর্মকে ইউজ করবো সেটা আমরা চুজ করে ফেলবো, সিলেক্ট করে ফেলবো। ওটাও আমরা একটা এলওআই কল করবো। ইনফ্যাক্ট নেক্সট উইকে এটা যাবে। 2টা সেগমেন্ট করে দিচ্ছি, ডোমেস্টিক রাইটস অ্যান্ড ওটিটি রাইটস, জিওলক ফর বাংলাদেশ এটা একটা থাকবে, আরেকটা থাকবে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, মানে বাংলাদেশ ব্যতীত রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বোথ ডিজিটাল, ওটিটি অ্যান্ড আপনার টিভি, এই 3টা নিয়ে থাকবে। সো এই জিনিসগুলি আমরা নেক্সট উইকে এলওআই ইস্যু করে দিব। লেটস সি হাউ দ্য রেসপন্স কামস ইনশাআল্লাহ। আমি আশা করি সেখানেও আমাদের একটা ভালো কন্ট্রিবিউশন হবে। তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ দল। এখন পর্যন্ত সুদানের বিপক্ষে ম্যাচ খেলতেই আলোচনা চলমান বাফুফের। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।
স্থগিত হওয়া ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালের বাকি অংশ অনুষ্ঠিত হবে মঙ্গলবার পাইলট অনুযায়ী। যেখানে বন্ধ হয়েছিল ম্যাচ সেখান থেকে আবার শুরু হবে শিরোপার লড়াই। ফয়সাল আহমেদ ফাহিমের লাল কার্ডের কারণে 10 জন নিয়ে খেলতে হবে বসুন্ধরা কিংসকে। বর্তমান চ্যাম্পিয়নদের হ্যাট্রিক হারের স্বাদ দিয়ে শিরোপা উৎসব করতে চায় ঢাকা আবাহনী। টিকিট ছাড়াই খেলা দেখতে পারবেন দর্শকরা। জেলা স্টেডিয়াম ময়মনসিংহে ম্যাচ শুরু হবে বেলা 3:30টায়। গত মঙ্গলবার ময়মনসিংহে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালের পরতে পরতে ছিল রোমাঞ্চের ছড়াছড়ি। লিগ শিরোপার আশা ক্ষীণ হয়ে যাওয়া বসুন্ধরা কিংসের মুখোমুখি হয়েছিল উড়তে থাকা ঢাকা আবাহনী। শ্বাসরুদ্ধকর ম্যাচের শুরুতেই আর্জেন্টাইন হুয়ান লেসকানোর গোলে লিড নেয় বসুন্ধরা কিংস। তবে 15 মিনিটেই সমতা ফিরিয়ে কিংসকে হ্যাট্রিক হারের স্বাদ দিয়ে শিরোপার স্বপ্ন বুনতে শুরু করে ঢাকা আবাহনী। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে আঘাত হানে কালবৈশাখীর ঝড়। ঝড়ের তাণ্ডবের পর মাঠ খেলার উপযুক্ত করতে দিশেহারা অবস্থা হয়ে পড়ে মাঠ কর্মীদের। ফুটে ওঠে ঢাকার বাইরের মাঠগুলোর দৈন্যদশা। প্রায় 1 ঘন্টা বন্ধ থাকার পর শুরু হয় ম্যাচ। নির্ধারিত 90 মিনিট শেষ হয় 1-1 গোলের সমতায়। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথম ধাপের 15 মিনিট শেষে আলোক স্বল্পতার কারণে স্থগিত হয়ে যায় শিরোপার লড়াই। ফেডারেশন কাপের বাইলজের 7.1 নম্বর ধারায় আছে মাঠ খেলার অনুপযোগী হলে কিংবা প্রাকৃতিক দুর্যোগ অথবা আলোক স্বল্পতা দেখা দিলে রেফারি ম্যাচ স্থগিত বা পরিত্যক্ত ঘোষণা করতে পারেন। বাইলজ অনুযায়ী লিগ কমিটির সিদ্ধান্তে যেখানে বন্ধ হয়েছিল ম্যাচ সেখান থেকেই আবার শুরু হবে ফেডারেশন কাপের ফাইনাল। ম্যাচ স্থগিতের সময় স্কোর লাইন ছিল 1-1 গোলের সমতায়। তবে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ফয়সাল আহমেদ ফাহিম লাল কার্ড দেখায়। বাকি অংশ 10 জন নিয়েই খেলতে হবে বসুন্ধরা কিংসকে। দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো হয়েছে এমন বিরল ঘটনা। মাত্র 15 মিনিটের জন্য আবারও দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে দু দলকে। সঙ্গে আর্থিক ক্ষতির বিষয়টি নিয়েও ভাবতে হচ্ছে আবাহনী ও বসুন্ধরাকে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে যদি ফলাফল না আসে তবে টাই ব্রেকারে গড়াবে ম্যাচ। লাল কার্ডের কারণে খেলতে পারবেন না ফাহিম। তাই 10 জনের কিংসের জন্য কাজটা কঠিন হলেও আত্মবিশ্বাসী ভ্যালেরিতিতের দল। অন্যদিকে দলগত চেষ্টাতেই শিরোপা জয় করে উৎসব করতে চায় ঢাকা আবাহনী। পারভিন আক্তার, সময় সংবাদ। লালে লাল অ্যানফিল্ড উৎসবের মধ্যমণি আর্নে স্লট। চাকরি নেয়ার 1 বছর শেষ না হতেই লিভারপুলকে আরাধ্য প্রিমিয়ার লিগ জিতিয়েছেন এই ডাচ ভদ্রলোক। যদিও জয়ের কৃতিত্ব একা নিতে রাজি নন তিনি। অলরেডদের বদলে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন সাবেক বস ইয়র্গেন ক্লপকে। জার্মান মাস্টারমাইন্ডের রেখে যাওয়া হার না মানা সংস্কৃতি ফুটবলারদের তাতিয়ে রেখেছিল বলে মন্তব্য স্লটের। এদিকে 35 বছর পর ঘরের মাঠে শিরোপা উৎসবে যোগ দিয়ে উচ্ছ্বসিত সমর্থকরা ছেলে বুড়ো সবাই এসেছিলেন ভ্যান ডাইকদের সঙ্গী হতে। সালটা ছিল 1990। 18তম লিগ শিরোপা জিতে সেবার শেষ ভিক্টোরি প্যারেড করেছিল কোপাইট। এরপর কালে কালে সময়ে গেছে অনেক। 5 বছর আগে 19তম শিরোপা জিতেও করোনার কারণে হয়নি উৎসব। লাল রঙের তাই ছিল বড্ড মন খারাপ। তাই তো টটেনহ্যামের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই এনফিল্ড লাল সমুদ্র। লিভারপুল এই ম্যাচ হারতে পারে সেটা স্বপ্নেও ভাবতে চাননি তারা। তাই তো ম্যাচের শুরু থেকে শেষ উৎসবের কোনো কমতি রাখেননি অলরেড সমর্থকরা। এনফিল্ডের ভেতরে বাইরে তাদের পতাকা, ব্যানার, স্মোক ফ্লেয়ার শুধু একটা অপেক্ষাতেই ছিল, কখন শুরু হবে উৎসব। অপেক্ষা দীর্ঘ করেননি লুইস ডিয়াজ ম্যাকালিস্টাররা। নির্ধারিত সময়ের মধ্যে ড্র হলেই যেখানে শিরোপা উঠবে ঘরে সেখানে তারা প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন 5 গোলে। উৎসবের মঞ্চে যেন ভাটা না পড়ে তাই সর্বোচ্চ চেষ্টা করেছেন ফুটবলাররা। গ্যাকপো সালা কেউ ফেরেননি খালি হাতে। আর পেছন থেকে রসদ জুগিয়ে গেছেন মাস্টারমাইন্ড আর্নে স্লট। লাল দুর্গে যোগ দেওয়ার 330 দিনের মাথায় দলকে জিতিয়েছেন পরম আরাধ্য লিগ শিরোপা। আর অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় মৌসুমেই ট্রফি উঁচিয়ে ধরবেন এখন ভার্জিল ভ্যান ডাইক। মডার্ন ইপিএল এর ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়লেন এই ডাচ কোচ ক্যাপ্টেন জুটি। প্রথম ডাচ কোচ এবং ক্যাপ্টেন হিসেবে জিতলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি। যদিও এর একক কৃতিত্ব কোনোভাবেই নিজের নামে নিতে চাননি আর্নে স্লট। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন পূর্বসূরিকে। আমি যখন এখানে এসেছিলাম তার আগেই ক্লাব দুর্দান্ত এই দলটাকে প্রস্তুত করে রেখেছিল। এই ক্লাবে তিনি যে হার নামানোর সংস্কৃতি রেখে গিয়েছিলেন সেটাই সবাইকে বুস্ট করেছে। আমি আমার কাজটাই করেছি, বাকি সব ফুটবলারদের কৃতিত্ব। এ জয়, এ উৎসব কারো একার কৃতিত্বে সম্ভব নয়, এটা আমাদের সবার।
to understand what we've achieved together. শিরোপা উৎসব করে ফেললেও এখনই ট্রফি হাতে পাচ্ছে না অলরেডরা। বাকি 4 ম্যাচ শেষে সেটা বুঝিয়ে দেবে FA। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে সে ম্যাচের জন্যই এখন অধীর অপেক্ষা সমর্থকদের। যদিও তাতে ভাটা পড়েনি উদযাপনে, ছেলে বুড়ো সবাই এসেছিলেন এনফিল্ডে ইতিহাসের অংশ হতে। এটা অন্যরকম অনুভূতি, এটা জাদুকরি, এর সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। শেষবার ঘরে বসেছিলাম, এবার চলে এসেছি উদযাপন করতে। জীবনের একটা বিশাল সময় পার করে এসেছি। যখন আমরা দেখতাম অন্যরা উৎসব করছে, আমরা শেষ উৎসবে মেতেছিলাম একেবারে ছোট বয়সে। মৃত্যুর আগে আবারও উৎসবে যোগ দিতে পেরে আমি আনন্দিত। এখন আমি শান্তিতে মরতে পারবো। ইতোমধ্যে কোপাইটদের ভিক্টোরি প্যারেডের সময়সূচি জানিয়ে দিয়েছে লিভারপুল। 26শে মে ব্যাংক হলিডের দিন ছাদ খোলা বাসে সমর্থকদের সঙ্গে আনন্দে মাতবেন ভ্যান ডাইকরা, যেখানে ইয়র্গেন ক্লপকেও আমন্ত্রণ জানাতে যাচ্ছে অলরেড শিবির। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের অধরা শিরোপা উঁচিয়ে ধরার সুবর্ণ সুযোগ পিএসজি ও আর্সেনাল দুদলের সামনেই। মঙ্গলবার রাতে সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই জায়ান্ট। বিগ ম্যাচে ওসমান দেম্বেলের উপর বাড়তি আস্থা রাখছেন পিএসজি কোচ লুই এনরিকে। অন্যদিকে একাধিক প্লেয়ারের ফিটনেস ইস্যুতে শুরুর একাদশ সাজাতে কিছুটা বিপাকে আর্সেনাল। প্যারিস সেন্ট জার্মেই আর আর্সেনাল দু দলের জন্যই চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্ব অনেক বেশি। ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট কখনোই মাথায় তুলতে পারেনি ফরাসি ও ইংলিশ জায়ান্টরা। 2005-06 মৌসুমে বার্সেলোনার কাছে ফাইনালে হেরেছিল আর্সেনাল, আর 2019-20 সিজনে পিএসজির স্বপ্ন কেড়ে নিয়েছিল বায়ার্ন মিউনিখ। দুই ক্লাবের সামনেই এবার সুযোগ এসেছে অধরা ট্রফি ছুঁয়ে দেখার। ইউসিএল এর সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে তারা। বিগ ম্যাচ নিয়ে ফুটবল দুনিয়ায় জল্পনা কল্পনা, তবে ম্যাচটা আর্সেনালের হোম ভেন্যু এমিরেটস স্টেডিয়ামে হওয়ায় পিএসজির চ্যালেঞ্জটা বড়। অ্যাওয়ে ম্যাচ নিয়ে শেষ মুহূর্তের হিসেব নিকেশ করছে প্যারিসিয়ানরা, আর সেখানে সবচেয়ে বেশি আলোচনা ওসমান দেমবেলেকে নিয়ে। জাতীয় দল ও ক্লাব দুই জার্সিতেই দারুণ একটা মৌসুম পার করছিলেন ফ্রেঞ্চ ফরওয়ার্ড। ডিসেম্বর থেকে মার্চের মধ্যে 25 ম্যাচে করেছিলেন 20 গোল, তবে এরপর থেকেই কিছুটা ছন্দপতন। সবশেষ 7 অ্যাওয়ে ম্যাচে মাত্র 2 বার জালের দেখা পেয়েছেন। এপ্রিলের প্রায় পুরোটা সময় থেকেছেন নিজের ছায়ায়। লিগ ওয়ানে চ্যাম্পিয়ন পিএসজির এই সিজনের আনবিটেন রান থেমেছে নিসের কাছে 3-1 গোলে হেরে। ওই ম্যাচেও স্কোর করতে ব্যর্থ দেমবেলে। ইউসিএল সেমির আগে দেমবেলের ফর্মে ফেরার প্রার্থনায় কোচ লুই এনরিকে। নিসের বিপক্ষে হারের পর পিএসজিকে নিয়ে আস্থার সংকট তৈরি হয়েছে, তবে ফুটবলাররা বিশ্বাস রাখতে চান নিজেদের সামর্থ্যের ওপর। সতীর্থদের উজ্জীবিত করতে ক্লাবের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনোস বলেছেন, আর্সেনাল সেট পিসে স্ট্রং, তবে তাদের রুখে দেওয়ার উপায় জানা আছে পিএসজির। ট্রেবল জয়ের সম্ভাবনার কথা মনে করিয়ে মার্কুইনোস সর্বোচ্চটুকু নিংড়ে দেওয়ার আহ্বানও জানান। সেট পিসে আর্সেনালের শক্তি বুঝতে খুব বেশি ভাবতে হবে না। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ডেকলান রাইসের ফ্রি কিক দুটো চোখে লেগে আছে সবার, তবে খুব একটা নির্ভর থাকতে পারছে না তারাও। তারুণ্য নির্ভর অপোনেন্টের অ্যাটাকিং ব্র্যান্ডের প্লেইং স্টাইল সম্পর্কে অবগত কোচ মিকেল আর্তেতা। তার উপর স্টার্টিং 11 সাজাতেও ভাবতে হচ্ছে। সাসপেনশনের কারণে খেলতে পারবেন না থমাস পার্টি, তার স্থলাভিষিক্ত হিসেবে বিবেচনায় মিকেল মেরিনো। ফিট থাকলে লিয়ান্দ্রো ট্রসার্ডের নেতৃত্বাধীন আক্রমণ ভাগকে লেফট মিডফিল্ড থেকে বল যোগান দেওয়ার দায়িত্ব দেয়া হতে পারে তাকে। হাঁটুর ইনজুরিতে ডিফেন্ডার বেন হোয়াইটকে নিয়েও রয়েছে অনিশ্চয়তা। গানারদের শিরোপা খরা নিয়ে ট্রল, মিমস, মস্করা কম হয় না। চলতি মৌসুমেও ডোমেস্টিক কিছুই জিততে পারেনি তারা, তবে আর্তেতার অধীনে গেল কয়েকটা বছর যেভাবে খেলছে তাতে নিজেদের মেজর ট্রফি জয়ের দাবিদার বলতেই পারে তারা। এবার ইউসিএল জিতলে ইংলিশ ক্লাবটির জন্য তা হবে এক নতুন ইতিহাস। মাকসুম আলম খান, সময় সংবাদ। অনুষ্ঠিত হলো বাংলাদেশ আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটির প্রথম সভা। নতুন কমিটির দায়িত্ব বুঝে নেন আর্চারি ফেডারেশনের নতুন সভাপতি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান। জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় অ্যাডহক কমিটি ছাড়াও আগের কমিটির বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। নতুন ও পুরনো কমিটির সবার সহযোগিতায় আর্চারিকে আরও সফলতা এনে দেওয়ার লক্ষ্য তাদের। নভেম্বরে ঢাকা অনুষ্ঠিত হবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। প্রাথমিকভাবে সেই টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের লক্ষ্য নতুন কমিটির। আমাদের যেহেতু এই কমিটির অর্থ আছে, আমরা এই আলাপ আলোচনাকারী নিয়ম মোতাবেক তাদেরকে এই জায়গাটা থেকে আমরা সহযোগিতা করার, আজকে তো ফার্স্ট মিটিং, অনেকগুলো সিদ্ধান্ত আমরা নিলামই,
2-3 মাসের মধ্যে এগুলো ফল আপনারা দেখতে পারবেন, কারণ আমি এখানে আসছি কাজ করতে, কথা বলতে না। বাংলাদেশের যে ট্র্যাডিশন এটা আর্চারি সবসময় ভেঙে আসছে, এখনও ভেঙে দিলাম। আমরা নতুন পুরনো মিলে আর্চারি আরও নতুনভাবে সুন্দরভাবে গড়ে তুলব, এইটাই আমার প্রত্যাশা। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ হবে, যা আমাকে চেয়ারম্যান ওনারা করেছে, এবং আমি সেই দায়িত্ব পালন করব ওনার নেতৃত্বে। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জেনে দিচ্ছে আরও একবার। জিপিএল এর অলিখিত ফাইনালে আবাহনীর মুখোমুখি হবে মোহামেডান। হৃদয়ের শূন্যতা ভুলে দলগত চেষ্টায় ঢাকা ডার্বি জয়ের লক্ষ্য, হ্যাট্রিক শিরোপায় চোখ আকাশী নীলদের। এবং ফেডারেশন কাপ ফুটবলে স্থগিত হওয়া ফাইনালের বাকি অংশ নিষ্পত্তি হবে মঙ্গলবার। শিরোপা জয়ে আপোষহীন বসুন্ধরা ও ঢাকা আবাহনী। টিকিট ছাড়াই খেলা দেখতে পারবেন দর্শক। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়ের।